আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জ্যামিতিক চিত্র অঙ্কন এটা করাবো। জ্যামিতিক চিত্র অঙ্কনে যে রিভিশনটা আছে রিভিশনটা করাবো। তো আমি অনেক প্রসেসই শিখিয়েছিলাম, যে প্রসেসগুলোতে শুধুমাত্র জেনে রাখার দরকার, যে প্রসেসগুলো শুধুমাত্র জেনে রাখা দরকার, কিন্তু এক্সামে আসে না বা অতটা ভালোভাবে প্র্যাকটিস করার দরকার নেই। যেগুলো এক্সামে আসে সেগুলো বলে দেবো, যে এই ধরনের জিনিসগুলো এক্সামে আসে। তো এখানে প্রথমে যেটা আছে লম্ব। লম্ব কি? কোনো সরলরেখা বা কোনো তলের উপর লম্ব কি? কোনো সরলরেখা বা তল, তার উপর যদি কোনো সরলরেখা আর একটা সরলরেখা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন ওই দ্বিতীয় সরলরেখাটাকে প্রথম সরলরেখা বা ওই তলটার উপর লম্বভাবে আছে বলে বলা হয়। এবার মনে করো কোনো একটা সরল রেখাংশ XY আঁকতে বলা হয়েছে, তো স্কেল পেন্সিল দিয়ে XY আঁকলাম। তারপর বলা হয়েছে XY এর ওপর P একটা বিন্দু নাও। তাহলে XY এর ওপর একটা P বিন্দু নিলাম, যেখানে হোক আমি একটা P বিন্দু নিতে পারি। আমাকে নির্দিষ্ট কোনো জায়গা বলেনি, তাই নির্দিষ্ট কোনো জায়গা নয়, ওর মাঝে কোনো একটা জায়গায় P বিন্দু নিলাম। তো P বিন্দুর ওপর লম্ব অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে আমাদের যে নিয়মটা, পি বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এরকম বড় করে এঁকে দিলাম। তারপরে এই মাপটাকে একটু কমা বাড়া করতে পারবো, একটু বাড়িয়ে নিলাম, না হলে এখানটা ছেদ করবে না, একটুখানি বাড়িয়ে নিলাম। একবার এইখানে বসিয়ে আমি এই মাপটা নেওয়ার পর একবার এই ধারটাই বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর একবার এই ধারটায় বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করব। সেই যে ছেদবিন্দুটা পাওয়া গেল আর এই পি বিন্দু দুটো একসঙ্গে স্কেল পেন্সিল দিয়ে জুড়ে দেব। মাপগুলো খুব সূক্ষ্মভাবে নেবে, যেন এই বিন্দুটার ঠিক ওপর দিয়ে যায়, এই বিন্দুটারও ঠিক উপর দিয়ে যায়। একটু এদিক ওদিক নড়াচড়া যেন না হয়, কারণ একটু এদিক ওদিক নড়াচড়া হয়ে গেলে একটু কম নাম্বার আসে, ঠিক আছে? আর একটা প্রসেস কি, আমরা ক্লাস 5-এই শিখেছিলাম, কোনো একটা সরলরেখার উপর 90 ডিগ্রি কোনো একটা সরলরেখা বলা হয়েছিল, যে কোনো একটা সরলরেখা XY অঙ্কন করা হয়েছে, তার উপর একটা P বিন্দু নেওয়া হয়েছে। তো আমরা জানি এর উপর লম্ব কী করে অঙ্কন করতে হয়। এইখানে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপর এইখানে বসিয়ে একটা কাটলাম, এইখানে বসিয়ে একটা বড় করে কাটলাম, এইখানে বসিয়ে আমরা জানি এটা 90 ডিগ্রি আঁকতে গেলে এরকম করতে হয়। তো 90 ডিগ্রি মানেই লম্ব, তাহলে কোনো বিন্দু P বিন্দু তার উপর লম্ব অঙ্কন হয়ে গেল, ঠিক আছে? এই একটা প্রসেস হলো, এই একটা প্রসেস হলো। আর একটা কি প্রসেস, দেখো আমি পেজ নাম্বার 260-এর 13 দাগেরটা একবার দেখিয়ে দিই। একটি সরলরেখা AB অঙ্কন করি। তাহলে একটা সরলরেখা AB অঙ্কন করলাম, এখানে A এখানে B, AB অঙ্কন করলাম।
এই রেখাংশের উপর যে কোনো দুটো বিন্দু পি আর কিউ নিই। এখানে একটা পি নিলাম আর একটু দূরে কিউ নিলাম। পি ও কিউ বিন্দুতে এবি সরল রেখাংশের উপর দুটো লম্ব আঁকি, মানে পি এর উপর একটা লম্ব আঁকতে হবে আর একটা কিউ এর উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমি যে প্রসেসটা দেখাচ্ছিলাম সেই প্রসেসে আমি লম্বটা অঙ্কন করি, ঠিক আছে। আর একটা যে প্রসেস দেখাচ্ছিলাম এইটা আর এইটা বাদ দিয়ে আর একটা যে প্রসেস দেখাচ্ছিলাম সেই প্রসেসে লম্ব অঙ্কন করব। এই বিন্দুটাকে কেন্দ্র করে এত বড় একটা বৃত্তচাপ অঙ্কন করব, এইদিকেও বাড়াবো যাতে এখানে ছেদ করে। দেখো এর বাইরে একটা বিন্দু নেব, এর বাইরে এখানে বিন্দু নিয়েছি। এই বিন্দুটা আর এই যে কিউ, এই দুটোর মাপ করলাম, এই পর্যন্ত মাপ নিলাম, দিয়ে এই মাপ নিয়ে আমি এখানে বড় করে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে এইখানে যে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এটা দিয়ে যোগ করে দিতে হয়। আমি তাহলে এই প্রসেসভাবে লম্ব শিখিয়ে দিলাম। এইখান থেকে এই কিউ বিন্দু জুড়ে দিলাম, এটা হয়ে গেল লম্ব। এবার আমার কি বলা ছিল যে পি ও কিউ বিন্দু নিই, ওই বিন্দু দুটির উপর যথাক্রমে পি এম ও কিউ এন লম্ব অঙ্কন করি। তাহলে এটা নিশ্চয়ই এন, পি এম আবার আঁকতে হবে, তো পি এবার এম, এটা আলাদা প্রসেসে আঁকছি আর একটা প্রসেসে, এই প্রসেসটাই আঁকছি। মাপটা একটু বাড়িয়ে নিলাম। বলা হয়েছে পি এম, তাহলে নিশ্চয়ই এখানটা এম হবে। পি এম ও কিউ এন লম্ব অঙ্কন করি। দেখি এই পি এম আর কিউ এন সরলরেখা দুটো পরস্পর ছেদেই না সমান্তরাল সরলরেখা। এটাকে যদি আরেকটু লম্বা করে টেনে দেওয়া হয় তাহলে দেখতে পাবে এই দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এতটা এই পিছন দিকে লম্বাটা করবে না, তো এই দুটো পরস্পর এ বি এর উপর যে দুটো লম্ব অঙ্কন করা হয়েছে এই লম্ব দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা পাবো। তাহলে 13 দাগেরটা করিয়ে দিলাম, এবং এই তিনটে প্রসেসে আমরা লম্ব অঙ্কন করতে পারি, এই তিনটে প্রসেস করবে। যে পরীক্ষার খাতায় তোমরা পার্টিকুলার যদি কোনো প্রসেসে লম্ব অঙ্কন করতে যাও তাহলে যে কোনো একটা প্রসেস মনে রাখলে হয়, এটা না হয় এটা বা এটা, যে কোনো একটা প্রসেস তোমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে না এই প্রসেস বা এই প্রসেস বা এই প্রসেসে কোনো নাম নেই, সেই হেতু তোমাকে পার্টিকুলার এটাই বলে দেবে না যে এইভাবেই আঁকো বা এইভাবেই আঁকো কিংবা এইভাবেই আঁকো, এরকমভাবে বলা থাকবে না। তাহলে যে কোনো একটা প্রসেস অবশ্যই করে রাখবে। আর অবশ্যই তো যে কোয়েশ্চেনটা বলা থাকবে সেটাকে ভালো করে একটু পড়বে যে কি বলতে চাইছে। প্রথমে একবার পড়ে নিলে কোয়েশ্চেনটা পড়ে নেওয়ার পর আবার সেটাকে একটা একটা করে এগোবে। যেমন আমার এখানে বলা ছিল প্রথমে এ বি সরলরেখাংশ অঙ্কন করলাম, তারপরে বলেছে পি ও কিউ দুটো বিন্দু নিলাম, তারপর বলেছে পি এম লম্ব অঙ্কন করি, এটা করলাম, কিউ এন লম্ব অঙ্কন করি, নাম দিলাম। এবার বলেছে এরা পরস্পর ছেদি না সমান্তরাল, তাহলে এখান থেকে লিখে দিলাম এরা পরস্পর সমান্তরাল সরলরেখা।
যেহেতু এইভাবে কোয়েশ্চেন করা আছে, তাহলে তোমাকে এখানে উত্তর লিখতে হবে PM ও QN সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এরপর আমরা বলবো লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনো একটা সরলরেখাংশে তার উপর লম্ব হবে, কোনখানে হবে, এমন একটা বিন্দুতে হবে লম্বটা, যেই বিন্দুটা বা ওই লম্বটা এই সরলরেখাটাকে সমান দুভাগে ভাগ করছে। তাহলে সরলরেখাটাকে সমান দুভাগে ভাগ করতে হবে, দিয়ে সেই বিন্দুটার উপর লম্ব অঙ্কন করতে হবে, তাহলেই হবে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে প্রথমে কি করতে হবে, একটা সরলরেখাংশ অঙ্কন করতে হবে। মনে করো আমি অঙ্কন করলাম MN সরলরেখাংশ, তার মধ্যবিন্দু কোনটা আমরা জানি না। মধ্যবিন্দু বের করার জন্য কি করব, যে কোনো একটা মাপ নিলাম, যে এর অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নিলাম। এই মাপটা নিয়ে একবার এনে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, একবার এমে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে ছেদবিন্দু দুটো, এই দুটো স্কেল পেন্সিল দিয়ে জুড়িয়ে দিচ্ছি। তাহলে এইটা হয়ে গেল, দেখো এটা মনে করো P, আর এটা Q, আর এটা মনে করো S। MN সরলরেখাংশকে সমান দুটো ভাগে ভাগ করেছে কে, এই PQ লম্বটা। তাহলে এইটা হলো লম্ব, আবার সমদ্বিখণ্ডিত করছে দুজনকে, তাই এটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। তো লম্ব সমদ্বিখণ্ডক কীভাবে অঙ্কন করতে হবে ভালো করে প্রসেসটা জেনে নেবে। একবার এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ, এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ। ঠিক আছে, তারপর কোনো কোণের দাঁড়াও, এটা আগে পেজ নাম্বার 263-তে পেজ নাম্বার 263-তে 4, 5, 6 তাহলে পেজ নাম্বার 263-তে 22.2-তে 4, 5, 6 বেশ ইম্পর্টেন্ট রয়েছে। তো এগুলো সাধারণত বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় অনেক পড়ে, কিন্তু এগুলো 4-5 নাম্বার করে পড়ে। ঠিক আছে, 4, 5 আর 6 এগুলো 4-5 নাম্বার করে পড়ে। তারপর দেখো কোনো কোণের সমান কোণ অঙ্কন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। কোনো কোণ তার সমান কোণ অঙ্কন করতে হবে। মনে করো আমি একটা যে কোনো কোণ নিলাম, এখান থেকে এরকম যা হোক এঁকে দিলাম, এটা একটা কোণ হয়ে গেল। তো আমি যে কোনো কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। কী করে আঁকবো, এর সমান এখানে কোণ কী করে আঁকবো, তাহলে একটা প্রথমে স্কেল দিয়ে একটা রেখাংশ অঙ্কন করলাম। এরপর আমার কাজ কি, এটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এটাকেও তাহলে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এইখান থেকে এইখানটার কতটা মাপ, সেই মাপটা দেখে নিচ্ছি।
তো এই মাপটার তালে এই বরাবর কোণটা এঁকে নিলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, তাহলে এই কোণটা হয়ে গেল। এই কোণটার সমান এই কোণটা অঙ্কন, তাহলে কোনো কোণের সমান কোণ অঙ্কন, এটাও নিশ্চয়ই পড়তেই পারে। ঠিক আছে, এরকম একটা ধরো কোয়েশ্চেন রয়েছে, কোনো কোয়েশ্চেন রয়েছে একটা 60 ডিগ্রি চাঁদার সাহায্যে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, পরে সেটার সমান কোণ মানে এই কোণটার সমান করে অন্য আর একটা কোণ অঙ্কন করি। তাহলে এর সমান করে এই কোণটা এইভাবেই অঙ্কন করতে হবে, বুঝলে? এর সঙ্গে সমান করতে হবে। তাহলে আমি যে এই বিন্দুটায় এরকমভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, তো এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নেব, এই বিন্দু থেকে এই বিন্দুর একটা কম্পাস দিয়ে মাপ নেব, তো সেই এইখান থেকে এইখানে কাটলাম, তো এই বরাবর আমি যোগ করে দিলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, তাহলেই এটা হয়ে গেল একটা কোণের সমান কোণ অঙ্কন। তারপরে এই কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করতে বলা হয় তাহলে কি হবে? কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করবার জন্য যখন কোণটা থাকবে তাকে একটা এমনি বৃত্তচাপ অঙ্কন করতে হয়। দেখো আমার একটা বৃত্তচাপ অঙ্কন করাই আছে, এবার আমি করব কি, যে কোনো একটা মাপ নিলাম, দিয়ে এই বিন্দুটায় বসিয়ে একটা বৃত্তচাপ, এই বিন্দুটায় বসিয়ে একটা বৃত্তচাপ, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব স্কেল পেন্সিল দিয়ে, হয়ে গেল সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলে কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, মানে সমান দুটো খণ্ড। যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে জানবে এই দুটো মান 30-30 করে হবে। ঠিক আছে, দেখো কোষে দেখি 22.3-এর কোষে দেখি 22.3-এর 4-এর দাগেরটা কি লেখা আছে, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। তো আমরা জানি 45 ডিগ্রি কোণ মানে 45 হচ্ছে 90-এর অর্ধেক, তাহলে 90 ডিগ্রি কোণ বা লম্ব অঙ্কন আমরা করতে জানি। তাহলে লম্ব অঙ্কন কোনো সরলরেখার উপর লম্ব অঙ্কন করব, আমাকে বললো চাঁদা ছাড়া, তাহলে এই বিন্দুটার উপর আমি লম্ব অঙ্কন করব। আমি যে কোনো একটা প্রসেসে করছি, এই প্রসেসে আমি 90 ডিগ্রি বা লম্বটা অঙ্কন করে নিলাম। এবার আমরা জানি যে 90-এর অর্ধেক হলো 45, তাহলে এইখান থেকে এতটা 90, তাহলে একে সমদ্বিখণ্ডিত করলেই পেয়ে যাবো। দেখো এখান থেকে এই বৃত্তচাপটা অঙ্কন করা আছে, তাহলে একবার এই বিন্দুতে আর একবার এই বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তচাপ কাটবো। এই যে বিন্দুটা পাওয়া গেল, আর এই যে বিন্দু কোনায় বিন্দু, এই দুটো বিন্দু যোগ করে দেবো স্কেল পেন্সিল দিয়ে, তাহলে এইখান থেকে এতটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে তুমি এরকমভাবে লিখে দিলে, এখানটা এরকম করে দিলে, দিয়ে লিখে দিলে 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, এটা 45 ডিগ্রি কোণ হয়ে গেল। বলেছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে চাঁদার সাহায্য ছাড়াই অঙ্কন হয়ে গেল। তারপর বলেছে চাঁদার সাহায্য ছাড়া 120 ডিগ্রি কোণ আঁকি, চাঁদার সাহায্য ছাড়া আগে 120 ডিগ্রি কোণ আঁকি, তারপর যা বলেছে করব। তাহলে প্রথমে স্কেল দিয়ে সরলরেখাংশ অঙ্কন করলাম। 120 ডিগ্রি মানে আমরা জানি একটা এইখানে বসিয়ে বৃত্তচাপ করতে হয়, বড় করেই করলাম। এইখানে বসিয়ে একটা হলে 60,
আর একবার হলে 60-এর ডবল কত হবে 120, তাহলে এতটা 120, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, তাহলেই 120 পেয়ে যাব। তারপর কি বলা হয়েছে, এই কোণটিকে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করি। তাহলে এটাকে একবার ভাগ করব, দিয়ে দুটো হবে, ওই দুটোকে এটাকে একবার ভাগ করব, ওটাকে একবার ভাগ করব, তাহলে 4টে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করাই আছে, আমি খালি একটা জাস্ট মাপ নিলাম, একটু বড় করছি কারণ কোনটা একটু বড়। এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ, এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ, এই যে বিন্দু পাওয়া গেল, আর এই বিন্দু যোগ করে দিতে হয়, নিশ্চয়ই জানো, অনেকবার কোণ সমদ্বিখণ্ডকের কথা বলা হয়েছে, নিশ্চয়ই জানো। তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। 120কে সমান দুটো ভাগে ভাগ করলে কত হলো, 120 অর্ধেক কত হলো 60, 120 থেকে 60 পাওয়া গেল। দেখো 60 ডিগ্রি কোণের এই পর্যন্তই হয়েছে। এবার 60, এই 60কে আর এই 60কে অর্ধেক করব, এটাও 60 এটাও 60, মিলিয়ে তো 120 হয়েছে। তো এই 60টাকে দেখো, এটাও বৃত্তচাপ প্রথমে যে অঙ্কন করতে হয় এটা অঙ্কন করাই আছে, যে কোনো একটা মাপ নিয়ে আবার বৃত্তচাপ কাটো। আমি ওই মাপটাই নিয়েছিলাম, দিয়ে এইখানে বসিয়ে এই বিন্দু আর ওই বিন্দু যোগ করে দিলাম। আবার দেখো এইখানে বৃত্তচাপ আঁকাই আছে, একবার এইখানে বসিয়ে বৃত্তচাপ আর একবার এইখানে বসিয়ে বৃত্তচাপ। তাহলে এই যে বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, তাহলে 120 ডিগ্রিকে সমান 4 ভাগে ভাগ করা হলো। তারপর কি বলেছে, প্রত্যেক ভাগের মাপ লিখি না, তা নেই, প্রত্যেক ভাগের মাপ নিশ্চয়ই 120কে 4 দিয়ে ভাগ করলে তোমরা বুঝতেই পারছো, 120কে যদি 4 দিয়ে ভাগ করা হয় 3 4 12, 30 ডিগ্রি করে হবে। এইটা এটা 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 প্রত্যেকটা 30 ডিগ্রি। দেখি আমি একবার মেপে দেখে নিই 30 ডিগ্রি হচ্ছে কি না। চাঁদাটা বসালাম, বিন্দুটাই বসালাম, এইবার রেখা দুটো সমান করলাম, দেখো 30 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, এই যে 0 10 20 30, এই পর্যন্ত 30 হয়েছে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, পি 8-এর দাগেরটা দেখো, পি কিউ একটা সরল রেখাংশ এঁকে পি ও কিউ বিন্দুতে একই পাশে পি আর ও কিউ এস দুটো লম্ব অঙ্কন করি। কিউ পি আর ও পি কিউ এসকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। এর ফলে যে ত্রিভুজটি হলো তার চাঁদার সাহায্যে কোণগুলোর মাপ লিখি ও মানগুলো লিখব। তাহলে আমি প্রথমে কি করব, বলেছে পি কিউ একটা সরল রেখাংশ আঁকি, লিখলাম পি আর কিউ, তার উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দুতে পি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হলে কী হবে, পি বিন্দুকে কেন্দ্র করে একটা মাপ নিয়ে বড় করে বৃত্তচাপ, ওই মাপটা নিয়ে এইখানে একটা 60 ডিগ্রি, এইখানের থেকে এতটা 120 আর তার অর্ধেক, তাহলে একটা লম্ব অঙ্কন হয়ে গেল, 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এবার কিউ বিন্দুর উপর লম্ব অঙ্কন করতে হবে, এটাও নিশ্চয়ই এইভাবে হবে, এটার ওই দিকে নেই, তাই এই দিক থেকে শুরু করতে হবে, এই দিক থেকে শুরু করলাম, এবার এইখানে বসাতে হবে, ওইদিকে তো
সরলরেখাটা গোটাটা নেই, তাই এখান থেকেই করব। এইখানে বসিয়ে এতটা, এইখানে বসিয়ে এইখানে এই বিন্দু আর কিউ বিন্দু যোগ করে দেব। তাহলে এতটা 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। এবার কি বলা হয়েছে, পি আর ও কিউ এস লম্ব অঙ্কন করি। তাহলে পি আর এটা নিশ্চয়ই আর, কিউ আর এটা নিশ্চয়ই এস, কিউ এস লম্ব অঙ্কন হলো। এবার কিউ পি আর, কিউ কোথায় আছে এখানে, কিউ পি আর মানে এই কোণটা বলতে চাইছি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি। দেখো এখানে বসি একটা বৃত্তচাপ অঙ্কন করাই আছে, তাহলে আমি একবার এই দিকে বসি, একটু মাপটা বড় নিই, একবার এদিকে বসাবো আর একবার এই দিকে বসিয়ে সমদ্বিখণ্ডিত করছি। কোন সমদ্বিখণ্ডিত করা জানো, এখানে বসিয়ে বড় করে টেনে দেবো, এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করব। তারপর কি বলা হয়েছে, পি কিউ এস, পি কোথায় আছে, পি কিউ এস মানে এই কোণটা বলতে চাইছে, এই কোণটাকে এবার সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করাই আছে, এইখানে বসিয়ে একটা এখানে টানলাম আর এইখানে বসিয়ে একটা এইখানে টানলাম, এই বিন্দুটা হলো কিন্তু, হ্যাঁ এই বিন্দু আর এই কিউ বিন্দু যোগ করে দেব। তারপর কি বলা হয়েছে দেখো, সমদ্বিখণ্ডিত করি, এর ফলে যে ত্রিভুজ অঙ্কন হলো বা ত্রিভুজ তৈরি হলো, তাহলে ত্রিভুজ একটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার চাঁদার সাহায্যে কোণগুলো মাপি, আর মাপতে হবে না, আমার এখানে জানি এটা 45, এটাও 45 হবে, কারণ 90 ডিগ্রিকে অর্ধেক করেছি তো 45 হবে। আবার 45 45 করলে 90, 90 আর 90 মিলে হয় 180। দেখি এটা 90 ডিগ্রি হয়েছে কিনা, আমার কথাটা ঠিক হচ্ছে কিনা। এই বিন্দু আর এই বিন্দু বসাচ্ছি, সরল রেখাংশ, দেখো 90 ডিগ্রি হয়েছে। তাহলে 45 45 আর 90, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল নিশ্চয়ই 180 হতে হবে, তো 45 45 আর 90। তাহলে এখানে যে কটা বললাম এইগুলো অবশ্যই করবে, যেগুলো বললাম অবশ্যই করবে। আর প্রথম থেকে আমি আর একবার বলে দিই যে অনুশীলনের মধ্যে কোনগুলো করবে। অনুশীলনের মধ্যে অনুশীলন কোষে দেখি 22.1টা 22.1-এর 5-এর দাগ থেকে সবকটা প্র্যাকটিস করবে, 5 থেকে 14। 22.1 নিজে করি, নিজে করি 22.1টা সবটাই করবে, দুটোই করবে। আর 22.2 কোষে দেখি তার 1 থেকে 6 পর্যন্ত সবই করবে। তারপর আছে কোষে দেখি 22.3, এটাও 1 থেকে 8 পর্যন্ত করবে, সবই করবে। এবার যেটা তোমাদের সুব্রত দত্তর বইটা রয়েছে তা থেকে শর্ট কোয়েশ্চেনগুলো করে নেবে। কি লম্ব সমদ্বিখণ্ড, এখান থেকে জ্যামিতিক যন্ত্রপাতি যেটা আছে পেজ নাম্বার 213, জ্যামিতিক যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি, মাপনি, স্কেল, কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস, দুটো ত্রিকোণী, কোণমান যন্ত্র, চাঁদা, এগুলো
দেখবে মাপনি স্কেল মানে এটা হলো স্কেল। তারপর কি বলা হয়েছে, কাঁটা কম্পাস। এই দুদিকটাই কাঁটা, এটাকে বলা হয় কাঁটা কম্পাস। এর একদিকটা ভরা হয় পেন্সিল, তাই এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। তাহলে এই দুটোই হলো কম্পাস, একটা কাঁটা কম্পাস, এইটা পেন্সিল কম্পাস। তারপর থাকে দুটো ত্রিকোণী, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেট স্কোয়ার। সেট স্কোয়ারের একদিকটা হচ্ছে 90, এর একটা কোণ 90 ডিগ্রি। আর একটা কি থাকে, চাঁদা বা কোণ মাপার যন্ত্র। কোণ মাপার যন্ত্রটা হলো চাঁদা। এগুলো একটু জাস্ট ব্যবহারটা পড়ে নেবে, আর কিছু নয়। এখানে এবার বিবিধ অঙ্কন, এইখান থেকে তোমাদের বিবিধ অঙ্কনের এগুলো কোনো কিছু করতে হবে না। এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন করবে। দাঁড়াও, পেজ নাম্বারটা আমি খালি বলে দিই। তাহলে এখান থেকে যদি কোনো শর্ট কোশ্চেন পাও তো সেগুলো করবে। এই পড়াগুলোর মধ্যে কোনো শর্ট কোশ্চেন পাও তো সেগুলো করবে। আমি এখানে শর্ট কোশ্চেন অনুশীলনীর মধ্যে কোনো কিছু পেলাম না, তাই এখানে অনুশীলনীগুলো আপাতত করতে হবে না। এখানে অনুশীলনীগুলো করতে হবে না, ঠিক আছে? শুধুমাত্র ওই বইটা দেখে করবে, টেক্সট বইটা দেখে।